কিছু একটা করার আকাঙ্ক্ষা, সেই সবগুলি মিলে একটা আবেগপ্রবণ একটা দল হয়েছে। এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি। আদর্শ থাকা, আদর্শ দেখতে চাওয়া, এটা যদি 70-80 দশকে চিন্তা হয়, আমি এর সঙ্গে একমত না। না ঠিক আছে, ওর যা বলছে আমার তো দ্বিমত হওয়ার কিছু নাই। যে এই দেখেন যে রাষ্ট্রীয় কোন রকম প্ররোচনা ছিল না, আদেশ ছিল না, তারপরেও পিরোজপুরের ডিসি সাহেব একটা কিন্তু সিগনেচার করে একটা রিকুয়েশন লেটার দিয়েছেন, তাই না? তাহলে উনি এটা কেন করলেন? নিজের উৎসাহে করলেন। উনার কাছে মনে হয়েছে যে এদেরকে হেল্প করা দরকার। আহত যারা ছিল তাদের জন্য একটা বাস হলে হতো, আহত আত্মসচেতন, 5টা বাস, আবার কে নিবে তার নাম, তার ঠিকানা সব দেওয়া। তো উনি করেছেন কি নিজ থেকেই করেছেন। এই যে নিজ থেকে করাটা, এটা হলো কি আমাদের দেশের আমলাতন্ত্র, প্রশাসন ওদের মজ্জাগত নিজ থেকে। এই ভয়টাই তো আমি করি যে যখন জানবেন যে উনারই পার্টি, উনি বলছেন পার্টি করার জন্য, উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই। ছাত্র যদি পরামর্শের জন্য যাইতো তাহলে ছাত্র বলতো না যে আমাদের তো কেউ চিনে না। ছাত্র তো সিদ্ধান্ত নিয়েই যেত আমরা পার্টি করতে চাই। তো উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে। তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা, উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন। বিষয়টাও ভাবেন, এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে, যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশে নাই রে ভাই, অনেক ভাই ব্রাদার আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি আর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে, এই জন্য কাগজে সাইন করছেন। কিন্তু অনেক বাস মালিকও তোমার পরিচিত আছে, বাস মালিক তো আমাদের পরিচিত। আমার দেশটা তো ছোট, আপনি আমার আধা ঘন্টার সময় দেন না, প্রমাণ করে দেবো আপনি আমার আত্মীয় হন, ও আমার আত্মীয় হয়, সবাই সবাই চিনা, খুঁজলে পাওয়া যাবে। এরকম দু একজন বাস মালিক তো আমি চিনি, সমিতির লোকজনকে চিনি, তারাও তো বলছে তাদের এখানে বাস আসছে কিনা আসছে, বলে দেওয়া হয়েছে ফোন করে। উনি মাথা মোটা দিয়ে সাইন করতে গেছে, আর তো কিছু না। ডিফারেন্স তো এখানেই ভাই, এটা কোনো সমস্যা না। শোনেন, বাংলাদেশের মাটিতে ভাই এগুলি চলবে, এগুলি চলবে, এগুলি চলতে থাকবে। আরিফের কাছে একটু জেনে নিই যে আরিফ, আপনারা বড় দলগুলোর সহযোগিতা কতটুকু নিচ্ছেন বা পাচ্ছেন? বিএনপি বা জামাত আপনাদের কতটুকু সহযোগিতা করছে? তারা সকলেই আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আমরা খুবই পজিটিভলি দেখছি। এবং আমাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানেও কিন্তু তারা উপস্থিত ছিলেন। মোটামুটি প্রায় সবগুলো বড় দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি। আর পরামর্শের দিক থেকে তারা তো এমনিতেই আমাদেরকে বিভিন্ন পরামর্শ নানা সময়ে দিতেই থাকেন। আপনাদের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উনি একটি কথা বলেছেন যে ভালো ভালো কথাই বলেছেন, কিন্তু একটি জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে তিনি বলছেন কোনো রাজনৈতিক দর্শন তিনি পাননি আপনাদের দলে। একটু বলবেন আপনাদের রাজনৈতিক দর্শন কি? আমার কাছে মনে হয়েছে যে তিনি 70-80 দশকীয় একটা চিন্তা থেকে প্রশ্নটা করেছেন আর কি, যেটা খুব অস্বাভাবিক কিছু না তার জায়গা থেকে। কারণ সে সময় তো পুরো পৃথিবী চলতো আদর্শিক শিবিরে বিভক্ত, বিভিন্ন পন্থা দিয়ে, বামপন্থী ডানপন্থী শিবির বা এরকম বিভিন্ন জায়গায় বিভক্ত ছিল আর কি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। আদর্শ বলতে দেখেন, বিএনপিও ন্যাশনালিজমের বাইরে যেতে পারেনি। বেঙ্গলি ন্যাশনালিজম তো 60-এর দশকে কাজ হয়েছে, আওয়ামী লীগ সেটা নিয়ে কাজ করেছে, জাসদ এটা থেকে টোটালি বের হয় নাই। ইনফ্যাক্ট মাসুদ ভাই যেটা বললেন পলিটিক্যাল পার্টি নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ যে আপনাদেরকে সবাই চিনি, আপনারা করেন, এটা অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যাতে জাসদের মতো না হয়ে যাই। কারণ আমাদের সবাই তো পলিটিক্যাল, আমাদেরকে দল গঠনে একটা পুশ না দিলে এটা বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের জন্য কিন্তু খারাপ হতে পারে। কারণ জাসদের ইতিহাস তো ভালো না, তো র্যাডিক্যাল দিকে যাতে তরুণরা না যায়। যাই হোক, এটা চলে আসলো, আমি কথাটা বললাম আর কি। তো সেদিক থেকে যদি আপনি বলেন আমাদের আদর্শের জায়গাটা কোনটা, বর্তমান পৃথিবীতে আমরা মনে করি যে বাংলাদেশের যে পার্সপেক্টিভ, থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি, বিশ্বে মাথা উঁচু করে আমাদের জনগোষ্ঠীকে যদি নেতৃত্ব দিতে হয় শিল্পে, বিজ্ঞান ও প্রযুক্তিতে, ব্যবসায় বাণিজ্যে, সবখানে, তাহলে আমাদেরকে আমাদের নিজস্ব যে সম্ভাবনা সেগুলো বিকাশ ঘটাতে হবে, অর্থনৈতিকভাবে, সামাজিক, রাজনৈতিকভাবে। সেটার জন্য আমাদের নিজস্ব দর্শন আমরা ডেভেলপ করতে পারবো। সেটা আসলে ওই ন্যাশনালিজম, সোশ্যালিজম বলে যে আমব্রেলা আদর্শ বলতে যেটা 70-80 দশকীয় রাজনীতিবিদরা বোঝান, সেটা না। সেটা একেবারে এই ভূমির প্রয়োজন অনুসারে তৈরি হবে, আমরা সেটা সেভাবে ব্যাখ্যা করব। তো ওই লেন্স থেকে উনি কিছু পান নাই, কিন্তু অবশ্যই আমাদের আদর্শ এতদিনও তৈরি হলো না, এটা আপনারা দাঁড় করতে পারলেন না? বেশ অনেকদিন হলে তো আপনারা দল গঠন করার
পরিকল্পনার মধ্যে আছে? একটা আদর্শ আসলে কিভাবে দাঁড়ায়? একজন বুদ্ধিজীবীকে আধা ঘন্টা এক প্যাকেট সিগারেট, আপনি এক কাপ চা দিলে সে একটা আদর্শ লিখে দিতে পারবে, কিন্তু রাজনৈতিক আদর্শ একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে আপনি এখানে চিন্তা করছেন, এটা তো আসলে ওরকম করার বিষয় না। আপনি যদি ওভাবে একটা আদর্শ দিতে বলেন, এটা আমিও দিয়ে দিতে পারবো আধা ঘন্টার মধ্যে। বিষয়টা হচ্ছে যে আদর্শে বাংলাদেশ চলবে সেটা তো ইন মেকিং, এখনো সেটা তৈরি হচ্ছে। 24 পরবর্তী যে সময়, বৈপ্লবিক সম্ভাবনার আমরা মনে করি এখনো আসলে অনেক জায়গা আছে, এখনো ভাঙা গড়ার খেলা চলছে বাংলাদেশের সমাজ বলেন, রাজনীতি বলেন, অর্থনীতির জায়গায়। ঠিক আছে, তাহলে আদর্শটা এখনো দাঁড়াচ্ছে, এটাকে দাঁড়াতে হতে দিতে হবে, কৃত্রিম ভাবে আসলে ঠিক আছে, চাপিয়ে দেওয়া যাবে না। ফিরবো আবারও আপনার কাছে। আমি মাসুদ কামাল আপনার কাছে জানতে চাই যে এই যে আদর্শ তৈরি হচ্ছে, এটা যেটা আমরা শুনলাম আরিফ সোহেলের কাছ থেকে, আপনি কি মনে করেন কিনা যে এটা আসলে বেশি সময় নিচ্ছে বা তারা ঠিক পথে আছে কিনা? হোয়াট ডু ইউ থিংক? না, আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি তো আপনারা করেছেন, সেই পলিটিক্যাল পার্টির একটা চিন্তা তো থাকবে, আপনারা কোন চিন্তার উপর আছেন, তারপরে আপনাদের গঠনতন্ত্রটা কি, আপনারা কিভাবে এই কাজটা করবেন। আমার কাছে কোনো কিছুই ক্লিয়ার মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এরা একটা মানে করেন আপনার কি বলবো, একটা বিজয়ের আনন্দ, একটা উত্তেজনা, একটা ভালো কিছু করার আকাঙ্ক্ষা, কিছু একটা করার আকাঙ্ক্ষা, সেই সবগুলি মিলে একটা আবেগপ্রবণ একটা দল হয়েছে। এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি। আদর্শ থাকা, আদর্শ দেখতে চাওয়া, এটা যদি 70-80 দশকের চিন্তা হয়, আমি এর সঙ্গে একমত না। আদর্শকে থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। তাহলে আপনি সংবিধান করতেছেন কেন? তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন, এই যে আমি আমার ঐতিহ্য, আমার এই দিয়ে আমি কনভেনশন দিয়ে আমি চলবো। তখন আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন, আপনারা দেশের জন্য লিখিত চাচ্ছেন, আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন? ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল এই দলটা ঘোষণা হবে, সেকেন্ড উইকে, সেখান থেকে পিছাইতে পিছাইতে ফেব্রুয়ারির শেষ দিনে আসছে। এতটা সময় কেন? আমি তো ভাবছিলাম এত সময় নিল কেন? আমি ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে, তারা কি কোন লোক, যেটা পড়ে লোকে বুঝবে। একটা জিনিস কি দেখেন, এই মিটিংটা তারা করেছে, মিটিং এ ঘোষণা দেওয়ার দরকারটা কি ছিল? আপনি তো অনেক লোককে আসছে, এই লোকগুলির কাছে আপনারা কি বললেন? আপনি একটা কিছু বলবেন তো, আমি কি বললাম? গণপরিষদ নির্বাচন চাই সেটা ঘোষণা সেটা নিয়ে আলোচনা করবেন, আমার ধারণা আমি এখানে খেলে বলি, আপনি লোকগুলির কাছে কি বললেন? পুরো দেশের কাছে আপনি কি বললেন? দেশের মানুষ জানতে চাইবে আপনার কাছে, ভাই বাবারা তোমরা কি করতে চাও, এটা আমাকে বুঝিয়ে বলো। তো সেখানে আপনার তো কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার কিছুই নাই। আপনারা এই কয়েকদিন, এই সেকেন্ড উইক থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি কি নিয়ে ব্যয় করছেন? আপনি ব্যয় করছেন যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এটা নিয়ে। তো এইটা তো ভাই একটা দলের মানে দুর্বলতাকে প্রমাণ করে। এটা কেন? ঠিক আপনাদের আরিফ সোহেল, আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, একটু বলবেন যে গণপরিষদ নির্বাচনটা কিভাবে হবে, আপনারা কি, আপনাদের দাবিটা কিরকম, কি চাইবেন আপনারা আসলে? অবশ্যই দেখুন, এই যে আদর্শের প্রশ্ন, এটাই আমরা বলছি, গণপরিষদ নির্বাচনের প্রশ্নটা কিন্তু একটা আদর্শিক জায়গা থেকেই চাওয়া হচ্ছে। কিন্তু 70-80 দশকেও চিন্তা হচ্ছে আপনি আপনার আদর্শকে ওই যে এক শব্দে সংজ্ঞায়িত করবেন, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এরকম। এটার প্রাসঙ্গিকতা এখন আর নাই, আমি মূলত সেটাই বুঝাতে চেয়েছি। তাহলে কিসের প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাচ্ছি? গণপরিষদের প্রাসঙ্গিকতা। সেটা কেন? কারণ হচ্ছে 24 সালে জনগণ বাংলাদেশে প্রচলিত যে সকল আইন ছিল এবং রেগুলেশনস ছিল সবগুলোকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করে বলেছে আমরা বাংলাদেশের জনগণ বিদ্যমান সকল আইনকে অস্বীকার করলাম, তাই না? তারা যেভাবে নেমে এসেছেন, কোনো প্রকার আইন কি বাংলাদেশে এরপরে আস্ত আছে? না, তারা এটাকে অস্বীকার করেছে। এবং তারা রাষ্ট্র পরিচালনার নতুন একটা চিন্তা বা আকাঙ্ক্ষা তারা হাজির করেছেন, রাষ্ট্র এখন একেবারে নতুন ভাবে চলবে। যদি এই আকাঙ্ক্ষাটা প্রকাশিত না হতো তাহলে পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থান, গণভবন ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, সংসদ ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, এটা ঘটে না। একটা সমাজের মানুষ যখন ওই সমাজে প্রচলিত রুলস, রেগুলেশন, কনস্টিটিউশনাল নর্মস কিছু অংশ মানতে আগ্রহী থাকে, তখন কিন্তু তারা এরকম আচরণ করে না, তারা কোনো না কোনো জায়গায় সংযম দেখায়। কখন একটা জনগোষ্ঠীর সকল মানুষ এভাবে নেমে এসে বিদ্যমান ক্ষমতা কাঠামোকে পুরোপুরি অস্বীকার করে, যখন ওই ক্ষমতা কাঠামো তারা পুরোপুরি ছুঁড়ে ফেলতে চায়, তাহলে বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলার আকাঙ্ক্ষা ইতিমধ্যেই চলে আসছে। এখন নতুন গণপরিষদের নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য আছে। আপনি জানেন যে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? তিনি বলেছেন যে সংবিধান থাকার পরও কেন গণপরিষদ নির্বাচন প্রয়োজন? যারা এসব প্রশ্ন সামনে আছেন হয় তারা না বুঝে করছেন অথবা তারা গভীর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। তো এই জায়গাটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন এই ধরনের দাবিকে?
আচ্ছা, গভীর ষড়যন্ত্র বলতে কি বুঝিয়েছেন সেটা তো আসলে তাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে অনেকেই বলছেন যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলছেন, এগুলো বলে আসলে জাতীয় নির্বাচনকে আপনারা পিছিয়ে দিতে চান, যেহেতু আপনাদের সময় প্রয়োজন, আপনারা নিজেদের আরো গুছিয়ে নিতে চান। এটা কেন, এটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার না। গণপরিষদ নির্বাচন যদি তারা রাজি হন, বিএনপি এবং বড় দলগুলো যদি রাজি হয়, আমরা এখনই আলোচনায় বসবো যে গণপরিষদ নির্বাচন কবে করা যায়, কিভাবে করা যায়। পেছানোর তো কোনো কারণই নাই। এমন না যে জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা আগে হবে, গণপরিষদ নির্বাচন আসলে কিভাবে সম্ভব? মানে এখন একটা সরকার আপনারা গঠন করেছেন, এই সরকার কি গণপরিষদ নির্বাচন করতে পারবে? মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। গণপরিষদ নির্বাচনটা যে কোনো সরকারই করতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ গণপরিষদটা করা হচ্ছে কেন, মানে গণপরিষদ করার মানে মূল তাত্ত্বিক কারণটা কি? সেটা হলো গিয়ে যে আমরা একটা সংবিধান করব, সেই সংবিধানটা সেই গণপরিষদ সেই পরিষদে পাস হবে। কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার উপর চাপাইতে পারেন, এটা তো জনগণের প্রপার্টি, তাই না? আর আপনি জনগণের মতামতটা কিভাবে নেবেন? নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কি বলেছেন তার বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কি হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে, সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না। যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনারা আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদটা আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য? কত টাকা খরচ হবে এই গণভোট ইলেকশন করতে? হবে তো ভাই, প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন, লাভটা কি? তারও যে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72 যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পরে কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখানে। কাজেই এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত।